হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে যে গল্পটা তোমাদেরকে শোনাবো, সেই গল্পটা অনেক অনেক মজার এবং রোমান্টিক একটি গল্প। তো চলো শুরু করা যাক প্রিয় বন্ধুরা। তো বন্ধুরা, আমার হাজব্যান্ড হচ্ছে বিদেশে থাকে। আমাদের বাড়িতে খুব বিশ্বস্ত একটি কাজের ছেলে কাজ করে। ও এই বাড়িতে কাজ করে 9 বৎসর হয়ে গেছে। ওর সততার কথা যতই বলি কম হয়ে যায়। কিন্তু আমার স্বামী হচ্ছে আমাকে সবসময় ঠকাতো। হ্যাঁ, সে যদিও দেশে থাকতো, তারপরও সবসময় অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে করে বেড়াতো। আমাকে তেমন একটা সময় দিত না। তো আমার মনে এই নিয়ে বড়ই ক্ষোভ ছিল তার প্রতি। আমি তাকে ছলে কলে কৌশলে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে বুঝতে চাইলে তো সে কিছুতেই বুঝতে চাইছিল না। এজন্য আমি মেয়ে মানুষ, আমি কার সাথে সম্পর্ক করব? আমারও খুব খেলতে মন চায়। একটা বিবাহিত মেয়ে বলো কতদিন একা একা থাকতে পারে? তারপরও অনেক কষ্ট করে আমি দিন কাটাতাম। আমি ভাবতাম বিদেশে বসে আমার স্বামী অনেক কষ্ট করে, আমি কেন পারবো না? কিন্তু আমার স্বামী তলে তলে অন্য মেয়েদের বিশাল মেয়েদের সঙ্গে মেলামেশা করতো, হোটেলে রুম বুকিং করতো, সেখানে এনজয় করতো, খেলাধুলা করতো। এগুলো আমি অনেকবার প্রমাণ পেয়েছি, কিন্তু তাকে কিছু বলার সাহস পাইনি। এটা নিয়ে আমার মন অনেক খারাপ ছিল। যাক, সে ১.৫-২ মাসের ছুটি নিয়ে দেশে আসে। আসার পর সে দেখা যায় সব মিলিয়ে ১৫ দিন আমাকে সময় দেয় না। বেশিরভাগ সময় বাহিরে কাটায়। হোটেলে বিভিন্ন বান্ধবীর সঙ্গে বিভিন্ন পার্টিতে, ক্লাবে এভাবেই সময় কাটায়। আমি যদি এগুলো নিয়ে কথা বলতে যাই তো আমার সাথে বিশাল খারাপ ব্যবহার করে। তো আমি ভাবলাম আসলে সংসারও সারতে পারবো না, আর এভাবেও তো আমার জীবনটা কাটতে পারে না, আমাকে বিকল্প কিছু বাছতে হবে। আমি এটা আমার স্বামীকে অনেকবার বোঝাতে চেষ্টা করলাম, দেখো আমি কিন্তু তোমাকে ছাড়া খুবই একাকিত্ব বোধ করি। আমারও ইচ্ছে করে তোমার সাথে আমি সময় কাটাই, তোমার সাথে একটু খেলা করি, তুমি আমাকে একটু আদর করো। আমার অনেক ইচ্ছে করে, প্লিজ তুমি কেন বুঝতে পারো না? তুমি তো এমনিই আমার থেকে অনেক অনেক দূরে থাকো, তারপরেও যখন বাড়িতে আসো তখন তো সমস্ত সময়টা আমাকে দেওয়ার কথা তোমার, কিন্তু তুমি সেটা কোনোভাবেই করছো না কেন? হ্যাঁ, এই নিয়ে মোটামুটি আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়। আর শুধু ফোন আসতো তার মোবাইলে। তো উনি ওয়াশরুমে গেলে এই ফোনগুলো আমি রিসিভ করে চুপ করে থাকতাম, আর দেখতাম ওপর থেকে কোনো মেয়ের কণ্ঠ ভেসে আসে, হ্যালো জানো তুমি কখন আসবা? তোমাকে ছাড়া তো আমার আর চলতেছে না, খুব ইচ্ছে করতেছে, প্লিজ চলে আসো না। হ্যাঁ, তোমার সেই করার স্টাইল, খাওয়ার স্টাইল আমার খুবই ভালো লাগে। আমার মধুগুলো, আমার ফুলের মধুগুলোকে তুমি যেভাবে খাও আমার অনেক ভালো লাগে, আর চলতেছে না। এইভাবে কথাবার্তা হইতো। চুপ করে শুনতাম, শুনে ফোন কেটে দিতাম। তো এগুলো শুনে আমার খুব খারাপ লাগতে লাগলো। দেখতাম দ্রুত আমার স্বামী ওয়াশরুম থেকে বের হয়ে সে রেডি হয়ে তুরান্ত চলে যেত। এদিকে ওই নাম্বারে ফোন আসতে উনি রিসিভ করে বলতো, এই তো আসছি ভাই, আর কিছুক্ষণ লাগবে। আপনি আসলে মানে ভিসাটা চলে এসছে তো, তেমন দেরি হবে না, টেনশন করবে না, এইভাবে কথা বলে আমাকে ধোঁকা দিত। তো যাক, যাওয়ার পরে আমি হচ্ছে যে আমার বাড়ির কাজের ছেলে রঘু, ওকে ডাক দিলাম। আমি বললাম, রঘু তুই কি বিয়ে শাদি করেছিস? বলল না, বিয়ে শাদি করলে আপনাকে জানাতাম না, এত বছর হলো এ বাড়িতে আছে। আমি বললাম, হ্যাঁ তা তো অবশ্যই। তোর কি কোনো পছন্দ আছে? তুই কি কাউকে পছন্দ করিস, ভালোবাসিস? বলছে না সেরকম আমার শোকিসমত কোথায়, কাজ করি, বাড়ির দায়িত্ব এসব নিয়েই তো ব্যস্ত থাকি। নিজের পায়ে না দাঁড়ান পর্যন্ত, বাড়িতে ঘর না তোলা পর্যন্ত আমি বিয়ে করব না। নিজে কিছু ব্যাংক ব্যালেন্স করব, তারপরে বিয়ের শাদীর চিন্তাভাবনা আছে। ওর এই কথা আমি শুনলাম, তো ভাবলাম যে ওর একটা দুর্বল পয়েন্ট আছে। ও এখনও ঘরবাড়ি করতে পারেনি, যে টাকা স্যালারি পায় এটা তো সংসার চালাতেই চলে যায়। তো আমি সেদিন থেকে পাতলা পাতলা শাড়ি পরা শুরু করলাম, যে শাড়ি পরলে শরীরের বিভিন্ন জায়গা দেখা যায়। তো যাক, এভাবেই কখনো নাইট ড্রেস পরে ঘুরে বেড়াতাম, কখনো হচ্ছে যে বিভিন্ন ছোট ছোট টপস পরতাম, ওড়না নিতাম না ওকে আকৃষ্ট করার জন্য, কিন্তু ও কিছুতেই আকৃষ্ট হচ্ছিল না। এর মধ্যে আমার হাজব্যান্ড বলল যে আমাকে বের হতে হবে, আমার ছুটি শেষ হয়ে গেছে। আমি চুপচাপ অঝরে কাঁদতে থাকলাম, কিছুই বললাম না। ওহ, চলে গেল। যাওয়ার পর আমার একাকিত্ব যেন আরও ঘিরে ফেললো আমাকে। তো বৃষ্টির রাত ছিল সেই দিন। ওকে প্লেনে উঠিয়ে দিয়ে আসলাম, বৃষ্টি ছিল, অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, খুবই ভয় পাচ্ছিলাম। রঘু রঘু বলে চিৎকার করে উঠলাম। রঘু আমার রুমে এসে বলল, ম্যাডাম কি হয়েছে? আমি বললাম, প্লিজ আমার অনেক ভয় লাগছে, তুই আজকে রাতটা আমার রুমেই থাক না। বলল, ঠিক আছে, আপনি বেডের মধ্যে শুয়ে পড়েন, আমি দরজার সামনে বসে পাহারা দিচ্ছি, ভয়ের কিছু নাই।
তো এই কথা বলতেই আরও জোরে যেন আসমান কেঁপে উঠছে, বিদ্যুৎ চমকানোর এতটাই তেজ ছিল। আমি খাট থেকে নেমে যেয়ে ওকে দৌড়ে যেয়ে জড়িয়ে ধরলাম। বললাম, আমাকে শক্ত করে জড়িয়ে ধর, আমি আর পারছি না, আমার খুবই ভয় লাগছে। ও বলছে, না আপনি এবারের মালকিন, আমি এটা কি করে করতে পারি। আমি বললাম, আমি তো হুকুম করলাম তোকে, তুই কর প্লিজ, আমার আর ভালো লাগছে না। এ কথা বলতেও একটু একটু করে আমাকে জড়িয়ে ধরছিল। অন্যদিকে আমার শরীর খেলার জন্য যেন পাগল হয়েছিল। কোনো কিছু না ভেবে ওর চুলের মুঠোটা ধরে, চুলগুলো পিছন থেকে ধরে আমি বললাম, প্লিজ, আমি অনেক ক্ষুধার্ত, আমার খুব মন চাইছে খেলার জন্য, তুই আমাকে প্লিজ একটু সুন্দর করে খেলে দে, বিনিময়ে আমি তোকে অনেক কিছু দেব। এই কথা বলতেই রঘু বলল, তা কী করে হয়। আমি জানি স্যার আপনাকে অনেক অবহেলা করে, কিন্তু তারপরও কি এটা ঠিক। আমি বললাম, যদি সব কিছু জানিস তাহলে ঠিক নয় কেন, তোর স্যার করলেই ঠিক আর আমি করলেই ভুল। কেন ভুল হবে বল তো, অত কথা বলিস না আয়। এই কথা বলতেই ও বলল, ঠিক আছে। তারপর ও আমার বাগানের ফুলের মধুগুলোকে খুব সুন্দর করে করে খেতে থাকে। এতে করে আমি আরও পাগল হয়ে যাই, নিজেকে আটকিয়ে রাখতে পারি না। তারপর ও আমার সেই মাঠে একটি ফুলে চলে যায়, যে ফুলের শুধু 2টি পাতা। ওখানে যে সত্যি ও এত সুন্দর করে লাড়ছিল, ছাড়ছিল আর খাচ্ছিল, এতে করে যেন নিজেকে ধরে রাখা আর সম্ভব হয়ে ওঠেনি আমার। তারপরে খুবই 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 মজা করে ও সেট করলো, করার পরে স্টার্ট করলো। বিশ্বাস করো, এতটা মজা ছিল কল্পনা করার বাহিরে। তারপরে ও 2 হাত নাড়ছিল, চাড়ছিল, 2 ফুল খাচ্ছিল। অন্যদিকে নিচে মেশিন সেট করা ছিল। খুবই মজা করে খেলছিলাম আমরা, আমার খুবই ভালো লেগেছে। সেদিন রাতে আমি 4 বার ওর সাথে করেছি। ওর খেলাটা যে এত মজা কল্পনাও করা যায় না। তারপরে প্রতি রাতে কন্টিনিউ একটানা শুধু 15 দিন এরকম 3 বার 4 বার 3 বার 4 বার করে আমরা করেছি। ওর খেলা যে এত দারুণ ছিল, হ্যাঁ, আর ওকে দেখলেই আমার খেলতে মন চাইতো। মানে আমার জীবনে যত অপূর্ণ জিনিস ছিল সব কিছু আমি ওকে দিয়ে পূরণ করে নিয়েছি। আর বিনিময়ে আমি ওর বাড়িতে একটা ঘরের ব্যবস্থা করার জন্য আমি ওকে অনেক অনেক টাকা দিয়েছি। ও অনেক সুন্দর একটা ঘর করছে। তো আমি ওকে বললাম, দেখ, তোর আর জীবনে বিয়ে শাদী করার দরকার নেই, তুই আমার বাড়িতে থাকবি, আমার মেশিন চালাবি, আমি তোকে পয়সা দেবো, সেটা নিয়ে আনন্দ ফুর্তি করবি, ভালো থাকবি। আর তোকে আমার যখন যখন প্রয়োজন তুই আমার ডাক দেওয়ার আগে সাড়া দিবি। ঠিক ও এইভাবে, ও বুদ্ধিমান ছিল, রঘু অনেক বুদ্ধিমান ছিল। তো রঘু একজন স্বামীর চেয়েও বেশি আনন্দ দিত আমাকে, খুব মজা করে করে করতো, খুব মজা করে খেলতো। তো ওর এই খেলায় আমি একদম মুগ্ধ হয়ে গেছি। এখন ওর খেলা ছাড়া আমি আর কিছুই চাই না, আর বুঝিও না। তো এভাবেই আমাদের দিন চলতে থাকে। এভাবেই দেখতে দেখতে আরও 9টি বৎসর পার হয়ে গেল। মাঝখানে আরও 2 বৎসর যেতে আমার হাজব্যান্ড এসেছিল। ও এগুলো করে বেড়াইতো। ও মিনি হোটেলে চলে যেত, আমি রঘুকে দিয়ে ব্যাস আমার ঘরে আনন্দ ফুর্তি করতাম। ও করতে পারলে আমি করতে পারবো না? ওর গায়ে রক্ত মাংস আছে, আমার গায়ে নেই? ওর মনের মধ্যে চাহিদা আছে, শরীরে আমার নাই? এই ভেবে ভেবে করতে থাকলাম। তো দেখলাম আমার স্বামী কিছুতেই শুধরালো না। এই জন্য রঘুকে বললাম যে, জীবনে আর কখনো বিয়ে শাদী করার চেষ্টাও করিস না তুই। আমি যতদিন আছি তুই ততদিন এ বাড়িতে থাকবি। এই বলে আমরা আমাদের কাজ কন্টিনিউ করতে থাকি। আর যদি ভুলবশত বাড়ির কোনো কারণে বিয়ে করিস, বউ বাড়িতে রাখবি আর এখানে তুই থাকবি, তারপরে আমাদের যেটা করার সেটা আমরা কন্টিনিউ করব। ওকে, তো এইভাবেই চলছে সব কিছু। গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলো না। আজকে এই পর্যন্তই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।